আজকের এই ঘটনাটা আমাদের পাঠায় সায়ন ভাই। সায়ন ভাই পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল এলাকায় থাকে। সায়ন ভাই জানায় যে এটা তার জীবনের সবচেয়ে মর্মান্তিক এবং ভয়াবহ একটা ঘটনা। সায়ন ভাইদের অনেক বড় পরিবার ছিল, আর এই একটা ঘটনার জন্য তার পুরো পরিবার ধ্বংসের মুখে চলে গেছিল। যেহেতু সায়ন ভাইদের অনেক বড় পরিবার ছিল, তাই আজকের গল্পে কয়েকটা সম্পর্ক আপনাদের আগে বুঝতে হবে। এখানে একটা সম্পর্ক আছে, যেটা হলো সায়নের বাবার দাদু। তো সায়নের বাবার দাদুকে আমি সবসময় বড় দাদু বলবো। তো আমি যেখানে যেখানে বড় দাদু বলবো, তোমরা বুঝে নেবে সেটা সায়নের বাবার দাদু। তো চলো আর দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। সায়ন আমাদের জানায় যে তারা বর্তমানে যে বাড়িতে থাকে সেই জমির প্লটটা তার বড় দাদু অর্থাৎ ওর বাবার দাদু বহু বছর আগে এক ঋণগ্রস্ত জমিদারের বংশধরের কাছ থেকে কিনেছিলেন। টাকার খুব প্রয়োজন থাকায় ওই ভদ্রলোক তাদের পৈতৃক সম্পত্তির একটা বিশাল বড় অংশ সায়নের বড় দাদুর কাছে জলের দামে বিক্রি করে দেন। যেহেতু জমিটা আকারে অনেক বড় ছিল, তাই সময়ের সাথে সাথে সায়নের বাবা এবং তার দুই ভাই অর্থাৎ সায়নের দুই কাকা সিদ্ধান্ত নেন যে তারা ওই জমির ওপর নিজেদের জন্য আলাদা আলাদা বাড়ি তৈরি করবেন। সময় খুব দ্রুত এগিয়ে যায় এবং এরপরে আসে 2014 সাল। 2014 সালে সায়নের বাবা তার বাড়ির ওপরে আর একটা ঘরের কাজ সবেমাত্র শুরু করেছেন। আর এই কাজ চলাকালীনই সায়নের বাবার গলার কাছে একটা ছোট কালো দাগ বা ঘায়ের মতো দেখা যায়। আপনারা হয়তো ভাবছেন, আরে ভাই, গলায় একটা ছোট ঘা বা কালো দাগ, এটা তো সাধারণ কোনো স্কিন ইনফেকশনও হতে পারে, এতে এত ভয়ের কী আছে? কিন্তু এই ঘটনার পেছনের গল্পটা শুনুন। আমি আপনাদের সত্যি বলছি, আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। যখন সায়নের বড় দাদু এই জমিটা কিনেছিলেন, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওই জমিতে তিনি একটা বিশাল বড় বাড়ি বানাবেন, যেখানে তার পুরো পরিবার একসাথে থাকতে পারবে। এই সিদ্ধান্ত নেওয়ার পর তিনি জমি খোঁড়ার জন্য কিছু লোক লাগান। যখন শ্রমিকরা মাটি খুঁড়তে শুরু করে, তখন তারা মাটির তলা থেকে অসংখ্য জং ধরা লোহার শিকল আর পোড়া হাড়গোড় উদ্ধার করে। যত গভীরভাবে মাটি খোঁড়া হচ্ছিল, তত বেশি শিকল আর হাড় বেরিয়ে আসছিল। এই দৃশ্য দেখে সায়নের বড় দাদু বুঝতে পারেন যে হয়তো অতীতে এই জমিতে কোনো ভয়ঙ্কর কিছু ঘটত, যেখানে মানুষের শিকলে বেঁধে অত্যাচার করা হতো বা পুড়িয়ে মারা হতো। কিন্তু তিনি জমিটা খুব সস্তায় পেয়েছিলেন, আর এত বড় একটা সম্পত্তি তিনি কিছুতেই হাতছাড়া করতে চাননি। তিনি সিদ্ধান্ত নেন যে বাড়ি বানানোর আগে তিনি একজন বড় পুরোহিত ডেকে একটা সঠিক শান্তি পুজো করবেন, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। আর তিনি ঠিক সেটাই করেছিলেন। একজন পুরোহিতকে দিয়ে যজ্ঞ করানোর পর অবশেষে ওই জমিতে বাড়ি তৈরির কাজ শুরু হয়। কিন্তু এখানকার আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। একটু মন দিয়ে শুনুন। সময় ধীরে ধীরে এগোতে থাকে। সায়নের বড় দাদুর একটাই সন্তান ছিল, আর তিনি হলেন সায়নের ঠাকুরদা। আর সায়নের ঠাকুরদার 3 ছেলে ছিল, যার মধ্যে সায়নের বাবা এবং তার 2 কাকা। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের বুঝতে হবে, তা হলো এই বিশাল জমির এক কোণে একটা শতবর্ষ প্রাচীন বড় তেঁতুল গাছ ছিল, এবং তার ঠিক পাশেই একটা পুরনো ভাঙাচোরা ইটের দেবী ছিল। তাদের বর্তমান বাড়ির ঠিক পাশেই আদিবাসী সম্প্রদায়ের এক পরিবার বাস করত। এই পরিবারের লোকেরা নিয়মিত তাদের বাউন্ডারির ভেতরে আসতো এবং ওই তেঁতুল গাছ আর দেবীর পুজো করত। তারা সেখানে ধূপকাঠি জ্বালাতো, কিছু অদ্ভুত আচার পালন করত, আর হাত জোর করে কিছু মন্ত্র পড়ার পর সেখান থেকে চলে যেত। আর যেহেতু ওই তেঁতুল গাছটা সায়নদের পরিবারের মধ্যে ছিল, তবুও তাদের পরিবার ওই আদিবাসী পরিবারকে কখনোই ভেতরে আসতে বা পুজো করতে নিষেধ করেনি। তারা ভেবেছিল, কারোর বিশ্বাসে আঘাত দিয়ে আমাদের কী লাভ। তাই বছরের পর বছর ওই তেঁতুল গাছের পুজোর ঐতিহ্য চলতেই থাকে। ওই আদিবাসী পরিবারের যে প্রধান ছিল, সে পাশের একটা কারখানায় সামান্য দিনমজুরের কাজ করত। কিন্তু সায়নের ঠাকমা সায়নকে বলেছিল যে ওই লোকটি যদিও সাধারণ একটা মজুর ছিল, কিন্তু সে নিয়ম করে ওই তেঁতুল গাছে রোজ পুজো করতে আসতো। আর মাত্র কয়েক বছরের মধ্যেই তারা কোনো এক জাদু বলে এতটাই উন্নতি করে যে তারা নিজেদের 2টো বড় বড় দোকান তৈরি করে ফেলে। আজ এই পরিবারটি আর্থিকভাবে সচ্ছল। সায়নের ঠাকমা বলতেন যে ওই তেঁতুল গাছটার মধ্যে কোনো এক অলৌকিক বা অপ্রাকৃতিক শক্তি বাস করে, আর হয়তো ওই শক্তির কৃপাতেই পাশের বাড়ির পরিবারটি এত উন্নতি করতে পেরেছে। এত কিছু সত্ত্বেও সায়নের পরিবার কখনো ওই আদিবাসী পরিবারকে সেখানে এসে পুজো করতে নিষেধ করেনি, আর অনুভব করতো যে তেঁতুল গাছটার মধ্যে একটা অদ্ভুত রহস্য আছে, তাই তারা সেটাকে সম্মান করেই চলত। অবশেষে সায়নের বাবা এবং তার 2 ভাই বড় হয়ে ওঠে। সায়নের বাবা ছিল সবার বড় এবং তারা বিয়ে করেন। সায়নের বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল। সায়নের বাবা তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার কিছুদিন পর সিদ্ধান্ত নেন যে তাদের বিশাল জমির এক কোণে তারা নিজেদের জন্য একটা আলাদা বাড়ি তৈরি করবেন, আর তিনি একটা ছোট বাড়িও তৈরি করে ফেলেন। তিনি এটাও ঠিক করেছিলেন যে যখন তার কাছে পর্যাপ্ত টাকা আসবে আর যখন তার পরিবারটা একটু বড় হবে, তখন তিনি ওই বাড়ির ওপরে আরও কিছু ঘর বানাবেন, বাড়িটাকে বড় করবেন।
আপাতত তিনি নিজের এবং তার স্ত্রীর থাকার জন্য একটা ছোট বাড়ি বানিয়েছিলেন। তার ওই কাজ দেখে তার দুই ভাই সিদ্ধান্ত নেয় আমরাও এবার আলাদা আলাদা বাড়ি বানাবো। তারা ওই একই জমিতে নিজেদের বাড়ি তৈরি করে ফেলেন। ব্যাপারটা একটু বুঝে নিন, একটা বিশাল বড় জমির ওপরে সবার প্রথমে রয়েছে তাদের পৈতৃক বাড়ি, তারপর রয়েছে সায়নের বাবার বাড়ি, আর তারপর রয়েছে দুই কাকার আলাদা আলাদা দুটো বাড়ি। অবশেষে যখন বাড়ির নির্মাণ কাজ শেষ হয়, সায়নের বাবা মা ওই একই জমির মধ্যে তাদের নতুন বাড়িতে চলে আসে। কিন্তু এরপর থেকেই অত্যন্ত অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। সায়নের মা প্রতিদিন রাত 2টোর সময় তাদের ওই জমির ওপরে যে তেঁতুল গাছটা আছে সেই গাছের কাছ থেকে পোড়া মাংসের একটা তীব্র দুর্গন্ধ পেতেন। আর শুধু গন্ধ নয়, তিনি শুনতে পেতেন কেউ একজন খুব ভারী লোহার শিকল মাটিতে ঘষতে ঘষতে ওই দেবীর চারপাশে হাঁটছে। একটা অদ্ভুত আওয়াজ। এখন যেহেতু সায়নের বাবা তার নতুন বাড়িটা ওই দিকে বানিয়েছিলেন, তাই তার ঘরের জানালা থেকে ওই বিশাল বড় তেঁতুল গাছ আর দেবীটাকে পরিষ্কার দেখা যেত। আর এই কারণেই সায়নের মা প্রতিদিন রাতে এই জিনিসগুলো অনুভব করতে পারতেন। তিনি তার শাশুড়িকে এই কথাটা জানান। আমি রাতে অদ্ভুত সব আওয়াজ পাই আর আমার একদম ভালো লাগছে না। তার শাশুড়ি উত্তর দেন, এসব তোমার মনের ভুল। তুমি এই বাড়িতে নতুন এসেছো আর এই পরিবেশের সাথে মানিয়ে নিতে তোমার একটু সময় লাগবে। সায়নের মা যখনই এই কথাটা তুলতেন, তার শাশুড়ি নানা রকম কথা বলে ব্যাপারটা উড়িয়ে দিতেন। কিন্তু সময় যত এগোতে থাকে, সায়নের মায়ের মনে হতে শুরু করে তার ঘরের ভেতরে বাতাসটা খুব ভারী হয়ে আসছে। তিনি দিনের বেলাতেও নিজের ঘরের একটা কোণ থেকে হঠাৎ হঠাৎ পোড়া চামড়ার দুর্গন্ধ পেতেন। সমস্যাটা ছিল যে সায়নের মা ছাড়া বাড়ির অন্য কেউ এই গন্ধটা পেত না। তাহলে তিনি কার সাথে এই সমস্যার কথাটা বলবেন? কিভাবে তিনি তার স্বামী এবং শাশুড়িকে বিশ্বাস করাবেন যে তিনি সত্যিই একটা দুর্গন্ধ আর আওয়াজ পান? কারণ এটা শুধু তার সাথেই হচ্ছিল। সময় এগোতে থাকে, সায়নের মায়ের স্বাস্থ্যের অবনতি হতে শুরু হয়। তিনি একদম দুর্বল হয়ে পড়েছিলেন আর তার ওজনটাও অনেকটা কমে গিয়েছিল। সায়নের বাবা এটা খেয়াল করে এবং সায়নের মার খাওয়া দাওয়ার দিকে নজর রাখতে শুরু করে। তাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যান, কিন্তু কোনো কিছুতেই তেমন কোনো লাভ হয় না। এভাবে ধীরে ধীরে সময় কাটতে থাকে। আর সায়নের মা ওই নতুন বাড়িতে শিফট হয়েছে প্রায় 1.5 বছর হয়ে গেছে। এই সময়ের মধ্যে আগস্ট মাস চলে আসে, আর সায়নের মা তখন সন্তান সম্ভব ছিলেন। তার প্রেগনেন্সির 8 মাস চলছিল, আর সায়ন তখন তার মায়ের গর্ভে। একদিন তার মা ঘরের জানলার পাশে বসে একটা বই পড়ছিল। বাইরে প্রবল বৃষ্টি আর ঝড় হচ্ছিল। হঠাৎ করে বাজ পড়ার একটা বিকট শব্দ হয়, আর দিনের বেলাতেই মনে হচ্ছিল যেন চারদিক কালো মেঘে পুরো ঢেকে গেছে। বই পড়তে পড়তে হঠাৎ সায়নের মার নজর জানলার বাইরের দিকে যায়। তিনি অনুভব করেন যে সামনের ওই তেঁতুল গাছটার নিচে একজন দীর্ঘকায় পুরুষ দাঁড়িয়ে আছে। খুব জোর বৃষ্টি হচ্ছিল বলে পরিষ্কার দেখা যাচ্ছিল না। তিনি লোকটির একটা ঝাপসা অবয়ব দেখতে পান। তিনি বইটা নামিয়ে রেখে জানালার একটু কাছে যান, যাতে পরিষ্কার বুঝতে পারেন কে দাঁড়িয়ে আছে। তিনি জানলার একদম কাছে দাঁড়াতেই সেই লোকটি চোখের পলকে জানলার ঠিক ওপাশে এসে দাঁড়ায়। সায়নের মা দেখেন যে লোকটা শরীরের প্রায় 80% আগুনে ঝলসানো। তার চোখের জায়গায় দুটো বড় বড় কালো গর্ত, কোনো চোখ নেই। তার 2 পায়ে মোটা লোহার শিকল দিয়ে বাঁধা। ওই বিভৎস লোকটা এক দৃষ্টিতে সায়নের মায়ের পেটের দিকে তাকিয়েছিল। সেই মুহূর্তে সায়নের মা এবং ওই অশুভ শক্তির মধ্যে শুধু একটা কাচের জানালারই দূরত্ব ছিল। এই দৃশ্য দেখে তার মা ভয়ে পাথর হয়ে যান। তিনি চিৎকার করতে চান, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। লোকটা সামনে তার পেটের দিকে তাকিয়েছিল। ঠিক সেই মুহূর্তে সায়নের মা তার পেটে একটা প্রবল ব্যথা অনুভব করেন। ব্যথায় তিনি চিৎকার করে ওঠেন, আর ওই অবয়বটা তার চোখের সামনে থেকে নিমেষে মিলিয়ে যায়। ওই রাতেই নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই সায়নের জন্ম হয়। সায়নের জন্মের পর পুরো পরিবার আনন্দে মেতে ওঠে। সবাই তাকে বড় করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। অবশেষে সময়ের চাকা ঘুরে চলে আসে 2014 সালে, যখন সায়নের বয়স 8 বছর। সায়নের বাবা সিদ্ধান্ত নেন যে তাদের বর্তমান বাড়ির ওপরে তারা আর একটা ঘর বানাবেন, বাড়িটা একটু বড় করবেন। এই কথা শুনে তার 2 কাকাও রাজি হয়ে যায় এবং তারাও নিজেদের বাড়ি একটু বড় করার সিদ্ধান্ত নেয়। এই কাজটা করার জন্য তারা একজন সিভিল ইঞ্জিনিয়ারকে ডেকে আনে, যাতে সে জমিটা মেপে তাদের বাড়ির ডিজাইনের সঠিক পরামর্শ দিতে পারেন। 2-3 দিন পর ইঞ্জিনিয়ার এসে পুরো বাড়ি এবং জমিটা ম্যাপ করে এবং জানায় যে আপনারা যেভাবে বাড়িটা বড় করতে চাইছেন সেটা করতে গেলে ওই তেঁতুল গাছটাকে কিন্তু কাটতে হবে। এটা কনস্ট্রাকশনের মাঝে এসে বাধা সৃষ্টি করছে, তাই এটা রেখে আপনারা আপনাদের মনের মতো বাড়ি বানাতে পারবেন না। এই কথা শুনে সায়নের বড় কাকা বলে, না না, আমরা ওই তেঁতুল গাছটা কাটবো না। তিনি তার 2 ভাইকে বলেন, আমাদের বাড়ির কাজ এই পর্যন্তই রাখি আমরা, ছেড়ে দে ভাই, ওই তেঁতুল গাছটা আমাদের জন্য অনেক উপকারী, আমরা ওটা কোনোভাবে কাটতে পারি না, আমার মন সায় দিচ্ছে না।
আমাদের পাশের বাড়ির লোকরা এমনিতেই ওখানে পুজো করতে আসে, আর আমরাও তো মাঝে মাঝে ওখানে ধূপ দিই, তাই গাছটা কোনোভাবে কাটা ঠিক হবে না। আমরা এই প্ল্যানটা ক্যান্সেল করে দিই। যখন তাদের বাড়ির পাশের ওই আদিবাসী পরিবার জানতে পারে যে সায়নের পরিবার গাছটা কাটার প্ল্যান করছে, তখন ওই পরিবারের সবচেয়ে বয়স্ক বৃদ্ধ ছুটে তাদের বাড়িতে আসেন। না না দাদাবাবু, দয়া করে আপনারা এই গাছটা কাটবেন না। তিনি তাদের সামনে হাত জোর করে কাঁদতে শুরু করে। কিন্তু সায়নের বড় কাকা ছাড়া আর কেউই এই কথাটা বুঝতে রাজি ছিল না। সায়নের বাবা এবং তার ছোট কাকা জেদ ধরে বসে যে তেঁতুল গাছটা কাটতেই হবে। সেদিন থেকে পরিবারের মধ্যে একটা বিশাল অশান্তি শুরু হয়। সায়নের বাবা এবং ছোট কাকা একদিকে এবং তার বড় কাকা অন্যদিকে। তারা প্রায়ই এই তেঁতুল গাছ নিয়ে তর্ক করত। এভাবেই তাদের দিন কাটছিল, যতক্ষণ না একদিন বিকেলে সায়নের ছোট কাকা তার বাইক নিয়ে একটা দরকারে বাজার দিকে যান। তিনি বাড়ি থেকে বেরোনোর ঠিক 2 ঘন্টা পর কয়েকজন লোক তাকে রক্তাক্ত অবস্থায় বাড়ি নিয়ে আসে। তারা জানায় যে বাইক চালানোর সময় একটা লরি তাকে পাশ থেকে ধাক্কা মারে, আর রাস্তার পাশে থাকা একটা লোহার রড সোজা সায়নের ছোট কাকার ডান হাতের ভেতরে ঢুকে যায়। তার হাত থেকে অজস্র রক্ত পড়ছিল। সায়নের বাবা এবং তার বড় কাকা খবর পেতেই হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ডাক্তার পরীক্ষা করে বলেন যে ওনার ডান হাতের নার্ভগুলো পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। আমরা এই হাতটা আর কোনোদিনই আগের মতো ঠিক করতে পারবো না। এই বাইক অ্যাক্সিডেন্টের ঠিক 3 মাস আগেই সায়নের ঠাকুরদা মারা গিয়েছিলেন। বাবার মৃত্যুর পর যখন সায়নের বাবা দেখলেন তার ছোট ভাইয়েরও এই অবস্থা, তিনি আরও বেশি রেগে গেলেন। তিনি বিশ্বাস করতে শুরু করলেন ওই তেঁতুল গাছের কারণেই তার পরিবারের সাথে এই দুর্গতি হচ্ছে। তিনি জেদ ধরে বসলেন, যাই হোক না কেন আমি ওই তেঁতুল গাছটা কেটেই ছাড়ব। কেউ সায়নের বাবার জেদের সামনে টিকতে পারল না। অবশেষে সায়নের বড় কাকা হাল ছেড়ে দিয়ে বললেন, ঠিক আছে, তোমরা যদি গাছ কাটতেই চাও তাহলে যা খুশি করো, কিন্তু গাছ কাটার আগে একজন ভালো তান্ত্রিক বা পুরোহিত ডেকে একটা বড় পুজোর আয়োজন করো। তাদের কাছে পরামর্শ নাও যে এটা কাটা আদৌ কি নিরাপদ, নাকি কাটলে কোনো পরিবারের উপর বিপদ আসবে। সায়নের বাবা এবং তার ছোট কাকা এ বিষয়ে অনেক তান্ত্রিকের সাথে কথা বলেন। এর মধ্যেই তারা এমন একটা তান্ত্রিকের খোঁজ পান যে বলে, আমি এসে ব্যাপারটা দেখছি। একদিন এই তান্ত্রিক আরও তার 4 জন সঙ্গী নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হয়। তারা তেঁতুল গাছটা পরীক্ষা করে দেখতে চায় যে সেটা কাটলে কোনো ক্ষতি হবে কি না। কিছু আচার পালন করার পর ওই তান্ত্রিক ওই পরিবারকে জানায় যে এই তেঁতুল গাছে একটা বিশাল শক্তিশালী পিশাচ আছে। গাছটা কাটার আগে আমাদের একটা বিশাল বড় হোমযজ্ঞ করতে হবে, আর এই যজ্ঞে 3 ভাইকে একসাথে বসতে হবে। এটা অত্যন্ত জরুরি। তান্ত্রিক যখন এইসব কথা বলছিল তখন সায়নের মায়ের মনে গভীরভাবে একটা সন্দেহ তৈরি হয় যে এরা আসলে কোনো তান্ত্রিক নয়, এরা হলো ভণ্ডতান্ত্রিক, যারা পুজোর নাম করে তাদের কাছ থেকে শুধু মোটা টাকা হাতাতে চাইছে। তিনি তার স্বামীকে এ কথা জানান, কিন্তু সায়নের বাবা তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। 5 দিন পর তান্ত্রিকটা একটা তারিখ দেয়। তারা বলে যে আমরা এই দিন এসে যজ্ঞ করব। আর ঠিক সেটাই হয়। তান্ত্রিকরা আসে আর একটা বিশাল বড় যজ্ঞ করে। আর তার ঠিক 1 সপ্তাহ পর সায়নের বাবা এবং তার ছোট কাকা কিছু লোক লাগিয়ে ওই তেঁতুল গাছটা কেটে ফেলে। যেই রাতে তেঁতুল গাছটা কাটা হলো সেই রাতে সায়ন তার মা বাবার সাথে নিচের ঘরেই ঘুমাচ্ছিল। হঠাৎ করে তার ঘরের দরজায় 2টো খুব জোরে ধাক্কার আওয়াজ পায়। ওই আওয়াজে সায়নের ঘুম ভেঙে যায়। সে দেখে তার মা বাবা গভীর ঘুমে আচ্ছন্ন। আদো ঘুমে সায়ন বিছানা থেকে উঠে দরজা খুলে দেখে যে কে ধাক্কা মারল। বাইরে কেউ ছিল না। সে চুপচাপ নিজের বিছানায় ফিরে আসে কোনো রিয়াক্ট ছাড়া। ঠিক তার পরের রাতে সায়ন আবার তার মা বাবার সাথে ঘুমাচ্ছিল। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে এক দৃষ্টিতে ঘরের দরজার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর দরজাটি আপনা আপনি খুলে যায়, আর সে দেখে একটা দীর্ঘকায় কালো ছায়ামূর্তি, যার পায়ে লোহার শিকল দিয়ে বাঁধা। সে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে বেড়াচ্ছে। সায়ন জমে গিয়ে পাথর হয়ে যায়। এক দৃষ্টিতে ওই ছায়ামূর্তিটার দিকে তাকিয়ে থাকে। সে দেখল যে ছায়ামূর্তিটা হেঁটে জানালার কাছে চলে গেল। সে 2-3 সেকেন্ড সেখানে দাঁড়িয়ে কাটা তেঁতুল গাছটার জায়গার দিকে তাকিয়ে রইল। প্রায় 3-4 সেকেন্ড পর মূর্তিটা জানলা থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে সায়ন তার স্বরে চিৎকার করে কাঁদতে শুরু করে। তার চিৎকার শুনে তার বাবা মা জেগে ওঠেন। সায়ন তাদের জানায় যে সে একটু আগে কী দেখেছে, কিন্তু কেউ তার কথাটা বিশ্বাস করে না। তারা ভাবে হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে। কিন্তু সেই রাত থেকে সায়নের স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে। তার প্রচণ্ড জ্বর আসে আর জন্ডিস ধরা পড়ে। যখন এই ঘটনাগুলো রোজকার রুটিন হয়ে দাঁড়ায়, সায়নের বাবা একটু ভয় পেয়ে যান। তিনি সন্দেহ করেন কিছু একটা গোলমাল আছে। তিনি একজন মৌলবীর কাছে নিয়ে গিয়ে বাড়ির সবার জন্য তাবিজ বানিয়ে আনেন। সবাই সেই তাবিজ পড়ে আর আশা করে যে সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে সায়নের বাড়ির নতুন ফ্লোরের কাজ প্রায় শেষের দিকে। এটা 2015 সালের শুরুর দিকে। সায়নের বাবা সবেমাত্র বাড়ির কাজ শেষ করেছেন। কাজ শেষ হওয়ার ঠিক 1 সপ্তাহ পর
শাহানের বাবার গলার কাছে একটা কালো ছোট ঘায়ের মতো দাগ দেখা যায়। তিনি ভাবেন হয়তো কোনো পোকা কামড়েছে বা সাধারণ ইনফেকশন হয়েছে, তাই তিনি ব্যাপারটা খুব একটা গুরুত্ব দেন না। কিন্তু কয়েকদিন পর ঘাটা বড় হয়ে একটা কালো প্যাচের মতো আকার ধারণ করে। তাই কিছুদিন পর শাহানের মা জেদ করে তাকে একটা বড় স্কিন স্পেশালিস্টের কাছে নিয়ে যান। সেখানে ডাক্তার যখন শাহানের বাবাকে পরীক্ষা করেন, তিনি বেশ সিরিয়াস হয়ে যান। তিনি শাহানের মাকে আলাদা করে ডেকে বলেন যে এটা কোনো সাধারণ ঘা মনে হচ্ছে না। তিনি তাদের কলকাতার একটা বড় ক্যান্সার হাসপাতালে রেফার করেন এবং বলেন দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে গিয়ে ট্রিটমেন্ট শুরু করুন। ডাক্তার দেখিয়ে তারা দুজন বাড়ি ফিরে আসেন। সেই রাতেই শাহানের মা একটা ভয়াবহ স্বপ্ন দেখেন। তিনি দেখেন সেই আগুনে ঝলসানো শিকল পরা লোকটা তার সামনে দাঁড়িয়ে একটা বীভৎস অমানুষিক হাসি হাসছে। এরপর তিনি দেখেন শাহানের বাবা মাটিতে বসে আছেন এবং তার মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। এই স্বপ্নটা দেখে তার মা প্রচণ্ড ভয় পেয়ে যান। পরের দিনই তারা কলকাতার সেই বড় হাসপাতালে যান। ডাক্তার যখন ওই ঘা পরীক্ষা করেন, জানেন কি বলেছিলেন? তিনি বলেছিলেন এটা কোনো সাধারণ ঘা নয়, এটা স্টেজ 2 থ্রোট ক্যান্সার। যত দ্রুত সম্ভব এর ট্রিটমেন্ট শুরু করতে হবে। এরপর ডাক্তার অপারেশনের জন্য কিছু তারিখ দেন। কিন্তু জানেন কি হলো? শাহানের বাবা যেদিনই চিকিৎসার জন্য হাসপাতালে যেতেন, সেদিনই কোনো না কোনো কারণে ট্রিটমেন্ট বা অপারেশন ক্যান্সেল হয়ে যেত। ডাক্তার আবার নতুন ডেট দিতেন, তিনি আবার যেতেন, কিন্তু চিকিৎসা আবার ক্যান্সেল হয়ে যেত। আর যতবার ট্রিটমেন্ট ক্যান্সেল হয়ে যেত, ততবার শাহানের মা রাতে সেই একই স্বপ্ন দেখতেন। আর লোকটার সেই বীভৎস হাসি যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠত। অবশেষে 2015 সালে 12ই আগস্ট আসে। শাহানের বাবা ট্রিটমেন্টের জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করে শাহানের বাবা মেঝেতে লুটিয়ে পড়েন। তিনি জানলার গ্রিলটা ধরে ওঠার চেষ্টা করছিলেন। হঠাৎ শাহানের মায়ের চোখের সামনেই তার মুখ থেকে গল গল করে প্রচুর রক্ত বেরিয়ে আসে। সেই মুহূর্তেই নিজের রক্তে শ্বাসরুদ্ধ হয়ে শাহানের বাবা মারা যান। একদম ঠিক সেইভাবে যেভাবে শাহানের মা স্বপ্নে দেখেছিলেন। স্বামীর এই মর্মান্তিক মৃত্যুতে শাহানের মা পুরোপুরি ভেঙে পড়েন। তিনি সামনে কাঁদতে থাকেন আর মা তারাকে ডাকতে ডাকতে বলেন, কেন এমন হলো? আমার কি ভুল ছিল? কিন্তু তার দুর্গতি এখানেই শেষ হয়নি। বাবার মৃত্যুর কয়েক সপ্তাহের মধ্যেই শাহানের শরীর আরও খারাপ হতে শুরু করে। তার লিভার প্রায় কাজ করা বন্ধ করে দেয়। যত বড় ডাক্তারই দেখানো হোক না কেন, কোনো কাজ হচ্ছিল না। শাহানের মা আরও ভয় পেয়ে যায়। তিনি ভাবতে শুরু করেন যে তার ছেলের পরিণতিও তার স্বামীর মতোই হবে। তিনি নিজেকে ভগবান আর মা তারার চরণে সমর্পণ করে দেন। তারপর একদিন রাতে লাল শাড়ি পরা এক দেবী মূর্তি তার স্বপ্নে আসেন। তিনি শুধু বলেন, যেখান থেকে ধ্বংস শুরু করেছিস সেখানেই আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা কর। ওই জায়গায় একটা নতুন তেঁতুল গাছের চারা লাগা। পরের দিন সকালে শাহানের মা ঠিক সেটাই করেন। নতুন একটা তেঁতুল গাছের চারা লাগানোর পর তিনি সেটাকে নিজের সন্তানের মতো যত্ন করতে শুরু করেন। তিনি প্রতিদিন সেখানে গিয়ে ধূপ ধুনো দেখাতেন এবং জায়গাটা পরিষ্কার করে রাখতেন। তিনি গাছটার যত্ন নেওয়ার সাথে সাথে তাদের পরিবারের আস্থাও ধীরে ধীরে উন্নতি হতে শুরু করে। শাহানের লিভারের সমস্যাটা অনেকটা ঠিক হয়ে যায়। শাহানের স্বাস্থ্যও আগের মতো স্বাভাবিক হতে শুরু করে। আর তাদের বাড়ি সেই ভারী গুমোট বাতাসও ধীরে ধীরে কেটে যায়। কিন্তু শাহানের মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক কেটে থাকে, ওই শিকল পরা ঝলসানো লোকটা আসলে কে ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে একদিন শাহানের মা তারাপীঠে এক বিখ্যাত সাধুর কাছে যান। সেখানে তিনি সাধু বাবাকে সব খুলে বলেন। সাধু বাবা তখন বলেন, যাকে তুমি দেখছিলে সে হলো একজন অতি প্রাচীন পিশাচ। ওই ধরনের অশুভ আত্মারা অনেক সময় পুরনো তেঁতুল গাছ বা বট গাছে বাসা বাঁধে, আর তোমরা তার সে থাকার জায়গাটাই ধ্বংস করে দিয়েছিলে। এটাই তোমাদের পরিবারের উপর নেমে আসা এই ভয়াবহ বিপর্যয়ের আসল কারণ। ওই শক্তি অত্যন্ত প্রাচীন আর রাগী। কোনো ভণ্ডতান্ত্রিক যজ্ঞ করে আটকাতে পারত না। শেষে মা তারা নিজে তোমাকে পথ দেখিয়েছেন ওই আত্মাকে আবার তার নিজের জায়গা ফিরিয়ে দেওয়ার জন্য। আজও শক্তি সেই নতুন তেঁতুল গাছেই বাস করে। যদি তোমরা ভক্তি ভরে ওখানে পুজো চালিয়ে যাও, তাহলে সে আর তোমাদের কোনো ক্ষতি করবে না। ভিডিওর শুরুতে আমি যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম মনে আছে? যখন শাহানের বড় দাদু ওই জমি কিনেছিলেন, তখন মাটি খুঁড়ে অসংখ্য লোহার শিকল আর পোড়া হাড়গোড় পাওয়া গিয়েছিল। ওটা কোনো সাধারণ গোরস্থান ছিল না, ওটার সাথে জড়িয়ে ছিল এক অত্যন্ত অন্ধকার ইতিহাস। শাহান লেখে যে ওই গ্রামের পুরনো মানুষেরা ওর বড় দাদুকে বলেছিল যে বহু বছর আগে ওই জমিতে এক অত্যন্ত নিষ্ঠুর জমিদার বাস করত। ওই জমিদার গ্রামের গরিব চাষিদের চড়া সুদে টাকা ধার দিত, আর যখন সেই চাষিরা টাকার সুদ মেটাতে না পারত, তখন ওই জমিদার আর তার পেয়াদারা সেই অসহায় মানুষদের ওই বড় তেঁতুল গাছের সাথে শিকল দিয়ে বেঁধে রাখত, আর তারপর তাদের জ্যান্ত পুড়িয়ে মারত। বছরের পর বছর ধরে এই অত্যাচার চলেছিল, আর সেই কারণেই মাটির তলায় এতগুলো শিকল আর পোড়া হাড়গোড় চাপা ছিল। সে যুগে কোনো আইন বা পুলিশ ব্যবস্থা ছিল না,
তাই কেউ এই অন্যায়ের প্রতিবাদ করতে পারেননি। সায়ন সবার লাস্টে লেখে যে এখন সব কিছু ঠিক হয়ে গেছে, এখন তার পরিবার অনেক সুখে শান্তিতে আছে এবং কোনো অশুভ শক্তি তাদেরকে আর জ্বালায় না। তো বন্ধুরা, এটাই ছিল আজকে সায়নের সেই হারিম করা সত্যি ঘটনা। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর তোমাদের কাছেও যদি এরকম কোনো সত্যি ঘটনা থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে একটা ইমেল আইডি আছে, ওই ইমেল আইডিতে তোমরা তোমাদের পুরো ঘটনাটা ডিটেলসে ভালো করে আমাকে জানাতে পারো। আমি কোনো একটা গল্পে তোমাদের ঘটনাও তুলে ধরবো। আর এরকম আরও গল্প শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।